সুপ্রভাত। আশা করি তোমরা তোমাদের সাহিত্য চর্চার বইটা অতি মনোযোগ সহকারে পড়ছ। এই সাহিত্য চর্চা বইয়ে যে সমস্ত বিষয় তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই বিষয়গুলি নিবিড়ভাবে তোমরা অধ্যয়ন করবে। যাক, আজ আমি তোমাদের সামনে একটু অন্য বিষয় তুলে ধরি। আমরা এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, তাই না? হ্যাঁ, ঠিকই। এই কঠিন পরিস্থিতির সময়ে একটা বিখ্যাত কবিতা আমার মনে পড়ছে, জানো? যে কবিতাটি আজ বহুল প্রাসঙ্গিক। সেই কবিতার 4টি পংক্তি আমি তোমাদের সামনে পাঠ করছি। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া। কবিতাটির নাম সেদিনের কবিতা। বলো তো, এই কবিতার কবির নাম কি? মনে পড়ছে না? হ্যাঁ, এই কবিতার কবির নাম কবি সুভাষ মুখোপাধ্যায়। সেই সুভাষ মুখোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য রচনা আমার বাংলা। আজ আমরা আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশটি নিয়ে আলোচনা করব। এই আমার বাংলা গ্রন্থে মোট 11টি প্রবন্ধ আছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য 5টি বিষয় বা 5টি প্রবন্ধ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন। সেই প্রবন্ধগুলো আলোচনা করার আগে আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে একটু জেনে নেই। কবি সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি। তিনি এমন এক কবি যিনি তার জীবনে কোনো প্রেমের বা প্রকৃতি বিষয়ক কবিতা রচনা না করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন পরিস্থিতিকে চূড়ান্ত আকারে ফুটিয়ে তুলেছেন পদাতিক কাব্যে। পদাতিক কাব্যের কবিতাগুলি তৎকালীন সময়ের একটা যেন জীবন্ত দলিল। এই কবির জন্ম 1919 সালে 12ই ফেব্রুয়ারি। তিনি জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কৃষ্ণনগরে তার মামার বাড়িতে। তার বাবা আবগারি দপ্তরে চাকরি করতেন। তার বাবার নাম ছিল ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং মা যামিনী দেবী। যেহেতু তিনি আবগারি দপ্তরের সরকারি চাকরি হিসাবে যুক্ত ছিলেন, তাই তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। এই বাল্যকাল প্রসঙ্গে কবি সুভাষ মুখোপাধ্যায় একটা চিঠিতে কি লিখছেন জানো তো? কি লিখছেন, আমার শৈশব কেটেছে রাজশাহীর নওগাঁয়। বাবা ছিলেন আবগারির দারোগা। হিন্দু, মুসলমান এবং বাংলার নানা অঞ্চলের মানুষজনের সাথে মেলামেশার ফলে একটু অন্যরকমভাবে আমি মানুষ হয়েছিলাম। আমার প্রাথমিক শিক্ষা নওগাঁয়। পাঠ্য বইয়ের চেয়েও বেশি পড়েছি আমি পাঠাগারের বই। সেই সঙ্গে আমাকে শিক্ষা দিয়েছে খেলার মাঠ, গান, আবৃত্তি ও অভিনয়ের মঞ্চ। কবির শিক্ষা জীবন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে। এখান থেকে তিনি ম্যাট্রিক পাস করেন, যেটা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নামে পরিচিত। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে আইয়ের জন্য ভর্তি হন। এই কলেজে পড়ার সময় তিনি সমর সেনের সান্নিধ্যে আসেন। সমর সেন ছিলেন তৎকালীন সময়ের
কমিউনিজম ধ্যান ধারণার বিজ্ঞ পণ্ডিত। 1941 সালে এই কলেজে দর্শন পড়ার সময় তিনি হ্যান্ডবুক অফ মার্কসিজম এটা হাতে পান, যেটি তাকে দিয়েছিলেন কবি সমর সেন। এই বই পড়েই কি হয়, মার্ক্সের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। এরপর 1942 সালে তিনি মার্ক্স পার্টির সদস্য পদ গ্রহণ করেন। তোমরা বলতে পারো যে মার্ক্সিজম কি, কমিউনিস্ট কি? কমিউনিস্ট এমন একটা মতবাদ যেখানে কি করা হয়, যেখানে সাম্য মৈত্রীর কথা বলা হয়, যেখানে শোষণকে অস্বীকার করা হয়, যেখানে বুর্জোয়া তন্ত্রকে নস্যাৎ করা হয়, শোষক শোষিতের সম্পর্ক এখানে অস্বীকার করা হয়। এর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। বস্তুত সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি যিনি রাজনীতিকে এমনভাবে তার কাব্যে তুলে ধরেছেন, অন্য কোনো কবি আছে কিনা আমার সন্দেহ হয়। রাজনীতির পদ গ্রহণ করার পর রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ হয়। বড় আশা নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA করার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু না, রাজনীতির অঙ্গনে জড়িয়ে পড়ার জন্য শেষমেশ তার সেই শিক্ষা সমাপ্ত করতে পারেনি। মাস্টার ডিগ্রি তার আর করা হয়নি, সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে গেছে। এরপর 1948 সালে কি হয়, কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়। তারপর দুবার তিনি কারারুদ্ধ হন, কিন্তু লেখার বাঁধনে কিন্তু তার একবারও থামেনি। তার যে কাব্যগ্রন্থগুলি তিনি লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য পদাতিক, এছাড়া আছে অগ্নিকুণ্ড, চিরকুট, ছেলে গেছে বনে, যত দূরে যায় একটু পা চালিয়ে যায়। বস্তুত সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি যিনি মৃত্যুর পরেও তিনি যেন বর্তমান, কেননা তার রচনায় তিনি বৃহত্তর সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন, সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। আমরা দেখব কি সুন্দরভাবে তিনি গ্রাম বাংলার কথা এই প্রবন্ধে এক একটি অংশে ক্ষুদ্রভাবে নিপুণ হস্তে তিনি আমাদের সামনে উত্থাপন করেছেন। বস্তুত সুভাষ মুখোপাধ্যায় শুধু কবি নয়, জানো তো, তিনি একাধিক প্রবন্ধ রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ ছিল কি, প্রবন্ধ কাঁচা পাকা, এটা একটা প্রবন্ধ গ্রন্থ। আর ছিল কি, আর হচ্ছে নারদের ডায়েরি, কমরেড কথা কও, আর আর তোমাদের পাঠ্য উল্লেখযোগ্য প্রবন্ধ, আমার প্রবন্ধ গ্রন্থ আমার বাংলা, যেটি প্রকাশ পায় 1951 সালে। নিজের প্রবন্ধ সম্পর্কে বা নিজের সাহিত্য সাধনা সম্পর্কে তিনি কি বলেছেন জানো তো? বলেছেন, সেই শিল্পই খাঁটি শিল্প যার দর্পণে জীবন প্রতিফলিত হয়, যার মধ্যে খুঁজে পাওয়া যায় সংগ্রাম আর প্রেরণা, জয় আর পরাজয়, জীবনের ভালোবাসা খুঁজে পাওয়া যায় এক একটি মানুষের সবকটি দিন। সুভাষ মুখোপাধ্যায় এমন একজন লেখক, কবি বা প্রাবন্ধিক যিনি কি জানতেন, যিনি আর্টস ফর আর্টসে এই বিশ্বাস করতেন না। তাই তার রচনায় অলঙ্কারের বাড়াবাড়ি নেই, দুর্বোধ্য শব্দের ব্যবহার, উঠে এসেছে সাধারণ মানুষের জীবনযাপনের নিরন্তর প্রতিচ্ছবি। আমার বাংলা তার উল্লেখযোগ্য রচনা। আমার মনে পড়ে আর এক কবি জীবনানন্দ দাশের কথা। তিনি রূপসী বাংলায় যদি বাংলার রূপকে সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তিনি যদি রূপময় সৌন্দর্যময় তার কবি হন, তাহলে এই আমার বাংলা রূপকে গদ্যে তুলে ধরেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। আমার বাংলার রচনার ইতিহাস অন্যরকম। এই রচনার ইতিহাসটা কেমন? সুভাষ মুখোপাধ্যায় ছিলেন ভ্রমণ পিপাসু। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছেন। কখনো তিনি ছুটে গেছেন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, কখনো উত্তরবঙ্গে, কখনো আবার বাঁকুড়া, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো মানভূম, কখনো ধলভূম,
কখনো বা দুর্গাপুর, কখনো বা আসানসোল, অর্থাৎ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে তিনি মিশেছিলেন। সেই ঘনিষ্ঠভাবে মেশার চূড়ান্ত প্রতিচ্ছবি উঠে এসেছে আমার বাংলা গ্রন্থে। এই আমার বাংলা গ্রন্থে বাংলাদেশে যে জায়গাগুলোর নাম আছে তার মধ্যে ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, বিক্রমপুর, সাহেবগঞ্জ আছে। একাধিক বন্দরের কথা, হালুয়াঘাট বন্দর, মণিহারি বন্দর, আরও আছে সালারপুর। শুধু তাই নয়, এসেছে বিভিন্ন চরিত্রের কথা, জানো তো, যে চরিত্রগুলোর উপরে সাম্রাজ্যবাদী নিরন্তরভাবে শোষণ করেছে। এসেছে গোরাচাঁদের কথা, এসেছে চ্যাংমানের কথা, এসেছে সাধুচরণের কথা, এসেছে মুস্তাফার কথা, আবার এসেছে কয়েকটা বিপ্লবীদের কথাও, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের স্বার্থে। এসেছে নীরজ চক্রবর্তী নামক বিপ্লবীর কথা, এসেছে শিবশঙ্কর মিত্রের কথা, এসেছে রামকৃষ্ণ বিশ্বাসের কথা, আবার তিনি ভোলেননি বিপ্লবী দীনেশ মজুমদারের কথাও। অসাধারণ রচনা। বাংলার বিভিন্ন প্রত্যন্তের মানুষের কথা এক জীবন্ত দলিল যেন আমার বাংলা। এসেছে যেমন পূর্ববঙ্গের পদ্মার কথা এসেছে, তেমনি উত্তরবঙ্গের নদ নদী এসেছে তিস্তার কথা। কাঞ্চনজঙ্ঘার দৃশ্যেও তিনি সুন্দরভাবে তার কাব্যে বা প্রবন্ধে তুলে ধরেছেন। তিস্তা লেকচারা যাকে বলতো রংতু, আবার কখনো বা তুলে ধরেছেন সোমেশ্বরী নদীর কথাও। যেন এই প্রবন্ধ গ্রন্থের ভূমিকা একটা উল্লেখযোগ্য অংশ। তোমরা বলতে পারো স্যার ভূমিকা কি? ভূমিকা যে কোনো প্রবন্ধ গ্রন্থের একটা ইতিবৃত্ত। টোটাল আমি যে জীবনচিত্রটা বললাম, সেই জীবনচিত্রের ইতিহাস তিনি তুলে ধরছেন এই আমার বাংলা নামাঙ্কিত প্রবন্ধ গ্রন্থের ভূমিকা অংশে। ভূমিকা এমন একটা অংশ যেখানে কি করা হয়, যেখানে বিন্দুতে সিন্ধু দর্শন করা হয়, ব্যতিক্রম নয়। আমার বাংলা নামাঙ্কিত প্রবন্ধের ভূমিকা অংশটি। এই ভূমিকা অংশের অন্য প্রসঙ্গে আমরা দেখব, ভূমিকা প্রসঙ্গেই অন্য এক জায়গায় বা এই আমার বাংলা নামাঙ্কিত প্রবন্ধের প্রসঙ্গে সুভাষ মুখোপাধ্যায় এক জায়গায় কী বলছেন জানো তো? বলছেন যে জনযুদ্ধ এবং স্বাধীনতার রিপোর্টার হিসাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি এবং ঘুরে বেড়ানোর সময় আমি জানো এই প্রবন্ধ গ্রন্থের মাল মশলাগুলো জোগাড় করেছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি নেই। তিনি আরও কি বলছেন এই প্রবন্ধ গ্রন্থের যে চিত্রগুলো, যে মানুষের ছবি, যে জীবন চেতনা, যে প্রকৃতির ছবি, যে নদ নদীর কথা, যে জনজীবনের কথা, যে গারদের কথা, যে চ্যাংমানের কথা আমি তুলে ধরেছি, তার একটাও কিন্তু আমার কল্পনা নয়। হয় তাদের নিজের চোখে দেখা, অথবা তাদের কথা নিজের কানে শোনা। এই উক্তি থেকে আমরা বুঝতে পারি আমার বাংলা নামাঙ্কিত প্রবন্ধ গ্রন্থের জীবনচিত্র কতটা বাস্তব। এসব আমরা এখন এই প্রবন্ধ গ্রন্থের ভূমিকা অংশটি দেখি, একটু পড়ার চেষ্টা করি। কি বলছেন? বেশ ছিল, শিয়ালদা যাও, টিকিট কাটো। কেউ দেখো একটা নাটকীয় চমক দিয়ে শুরু হচ্ছে। বেশ ছিল, তোমরা যাও, শিয়ালদা যাও, টিকিট কাটো, মন যেদিকে চাই সেদিকে বেরিয়ে পড়ো। তোমরা পূর্ব দিকেও যেতে পারবে, আবার উত্তর দিকেও যেতে পারবে। কোথায়? তারপর বেরিয়ে পড়ো উত্তর কি পূর্বে, যখন যেখানে মন চাই যেতে পারো। কোথায় যেতে পারো বলছে তিনি, দেখো বলছেন যেতে পারো ভেড়ামারা পার হয়ে সারারপুর। এই ভেড়ামারা কি? বাংলাদেশে একটা কুষ্টিয়া জেলা আছে, সেই কুষ্টিয়া জেলার একটি উপজেলা আছে ভেড়ামারা। তাহলে তিনি প্রথমে কি করলেন? প্রবন্ধ গ্রন্থের ভূমিকা অংশে তিনি বাংলাদেশের কোনো এক দৃশ্য তুলে ধরলেন, বাংলাদেশের বন্দরের কথা বললেন। নিচের দিকে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গিলতে বসেছে। আমি আগেই বলেছি গ্রন্থে বিভিন্ন নদ নদীর কথা আসছে, পদ্মার ঢেউ লাফিয়ে বসছে, গিলতে বসছে। কীভাবে?
তাহলে এখানে একটা একটা চূড়ান্ত পদ্মার নদীর জীবন্ত বা পদ্মা নদীর জীবন্ত ছবি এখানে তুলে হয়েছে, ঢেউয়ের কথা তুলে আসছে। কিন্তু যাও গোয়ালন্দ, গোয়ালন্দ কি? গোয়ালন্দ একটা বন্দর, পদ্মার, বাংলাদেশের। ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অবধি পেছনে কি করবে? ডাকতে ডাকতে যাবে। জানো, মনে পড়ছে আমার এই প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলীর লেখা সেই নোনা জল নামক গল্পটি, যেখানে ওই ইলিশের গন্ধ পাওয়া গিয়েছিল, যেখানে জাহাজটায় রান্না বান্না হচ্ছিল, আর ওখানে সৈয়দ মুজতবা আলী বলছিলেন জানো যে সমস্ত জাহাজটায় যেন একটা মুরগির কারি করা হচ্ছে, রান্না বান্না করা হচ্ছে। এখানেও তাই, ভাজা ইলিশের গন্ধ মনকে আমাদের একদম মনোহর করে দেবে, হৃদয়কে মুগ্ধ করে দেবে। তাহলে দেখো, তাহলে প্রথমেই তিনি পদ্মার চিত্রের কথা বললেন, বাংলাদেশের ছবি তুলে ধরলেন। আজ এরপর তিনি কি বলছেন দেখো, আর জলস্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হওয়ার হুকুম নেই। জলস্থলে গণ্ডি এঁকে দিয়েছে যে তুমি ওইদিকে যেতে পারবে না। কাদের আঁকা গণ্ডি জানো? যাদের কথা বলি, সেই শোষক শ্রেণী, সেই সাম্রাজ্যবাদী শ্রেণী, সেই ব্রিটিশ বাহিনী, যারা নির্মমভাবে মানুষ মারার খেলায় মেতে উঠেছিল, তারা গণ্ডি এঁকে দিয়েছে। তারা নিষেধাজ্ঞা বলেছে যে জলের ওইদিকে তোমরা যেতে পারবে না। জানো, জিন আজকে বদলে গেছে। তাহলে এই ভূমিকা অংশ অ্যাকচুয়ালি কি জানো তো, দুটো ছবি উঠে এসছে, স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাস, স্বাধীনতা পরবর্তী ইতিহাস। বলছে না, আজকে দিন বদলে গেছে, আজকে আর সেটা নেই। আজকে কি জানো তো, আজকে শাল গাছের ছায়ায় আজ আর গোড়া পল্টনদের তাঁবু নেই। শাল গাছ, তোমরা বলতে পারো শাল গাছ কেন, অন্য গাছ তো হতে পারতো। শাল গাছ, জানি শাল গাছ, পাতাগুলো বড় বড় হয়, তার নিচেই ওই গোড়া পল্টনরা, সৈনিকরা, সাম্রাজ্যবাদী শ্রেণীর লুম্ফেন শ্রেণীর মানুষরা, তারা কি করতেন? তারা তাঁবু তৈরি করতেন। বলছে আজকে আর তাঁবু নেই। দেখো, এই ভূমিকা অংশটা প্রকাশ হচ্ছে 1/6/1961 সালে। নর্মালি ভারতবর্ষ তখন ব্রিটিশদের কবল থেকে মুক্ত, আমরা তখন স্বাধীন। তা বলছে আর পল্টনদের তাঁবু নেই, খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড়। কি নির্মম কথা, কি সুন্দর বর্ণনা সুভাষ মুখোপাধ্যায়। দেখো, তারা ওই সাম্রাজ্যবাদী শ্রেণীর কাছে মানুষের রক্ত বড় হয়ে উঠেছিল, জানো তো, মানুষ মারার খেলায় তারা মেতে উঠেছিল। চারদিকে চিকচিক করতো মানুষের হাড়, শ্মশান যেন বিরাজ করতো। খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড়। হাড় তো আর নষ্ট হয় না, আগে অনেক হাড় দেখা যেত। তাদের শোষণের প্রতিচ্ছবি হিসাবে এই চিত্রগুলো তিনি তুলে ধরেছেন। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন গঞ্জ, এখন গ্রামগুলো নতুন নতুন করে মেতে উঠেছে। স্বাধীন দেশ, মানুষ এখন নতুন করে দল বাঁধছে। কি সুন্দর কথা, আমরা এখন নতুন নতুনভাবে দল বাঁধছি, নতুন করে আমরা বাঁচতে চাই, আমরা নতুন আলো দেখতে চাই। আমরা তোমাদের ওই পরাধীনতার জ্বালা আর চাইনি। আমরা অন্ধকার থেকে কী করতে চাই? আমরা অন্ধকার থেকে আলোতে আসতে চাই। মনে পড়ছে কার কথা জানো তো? মনে পড়ছে কবি শঙ্খ ঘোষের সেই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লাইন, এসো আরও আই আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের কি করতে হবে? আমাদেরকে স্বাধীনভাবে, আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে হলে আমাদের কিন্তু ইউনিটি বা দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকতে হবে। দেখো, সুভাষ মুখোপাধ্যায়ও সেই ছবি বলছেন যে মানুষ এখন কিন্তু নতুন করে দল বাঁধছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে। মনে পড়ে পরাণ মাঝি হাঁক দিয়েছে সেই কবিতার লাইন, এসো আমরা মরে যাব না, আমরা মাথা নত করব না, এসো আমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াবো। সেই রকম ছবি এখানে উঠে এসেছে। জানো, আজকে আমার মনে পড়ছে খুব কথা, কার কথা জানো তো? আজকে আমার মনে পড়ছে দাফার কথা।
দাফা, দাফা কেউ ছিল না জানো, কোনো এক গ্রামের ছিল সে দাফা, তার কেউ ছিল না। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি আমি আর দাফা। জানলা কপাটহীন, সেখানে কোনো কপাট নেই। জ্যোৎস্না গায়ে মুখে দাঁড়িয়ে আছে গারো পাহাড়, খুব ভালো। গারো পাহাড়, গারো কোথায়? মেঘালয় দক্ষিণ পশ্চিম অবস্থিত একটা পাহাড়। গারো উপজাতি, তাদের নাম অনুসারে, একটা উপজাতি, তাদের নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে গারো পাহাড়। বলছে আমি দেখতে পাচ্ছি জানলা দিয়ে গারো পাহাড়। এই প্রসঙ্গে বলে রাখি, জানো তো, বলছি সুভাষ মুখোপাধ্যায়ের পিতা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় চাকরি করতেন ঠিকই, তিনি কিন্তু বিলাসবহুল জীবন পছন্দ করতেন। স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন পছন্দ করতেন না। সেই ছবি যেন, সেই বৈশিষ্ট্য যেন তিনি রোপণ করে গিয়েছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে। তাই দেখো বলছে কাঁথা গায়ে আছি এবং মাটির, এটা নিচের অংশটা কি মাটির কাঁথা, তাহলে একে শীত, মাটির বারান্দা, কাঁথা গায়ে দিয়ে আছে, জানলা দিয়ে হাওয়া ঢুকছে, কি দশা। সেরকম পরিস্থিতিতে আমার মনে পড়ছে কার কথা? মনে পড়ছে দাফার কথা। আমি তক্তাপোষে আর দাফা মেঝেতে শুয়ে আছে, ঠান্ডায় ঠান্ডায় বারান্দায় শুয়ে আছে, মাটিতে। দাফা, এই দাফা যেন পরবর্তী প্রবন্ধে আমরা দেখব, সে যেন কখনো চেংমান হয়ে, কখনো বিষ্ণুচরণ হয়ে, কখনো মুস্তাফা হয়ে সে যেন এখানে বিরাজ করবে। তাই কি বলছে দেখো, তিন কুলে তার কেউ ছিল না দাফার, জানো। ছেলেবেলায় সে ছিল গরু চোর। কোথায়? কেউ ছিল না। তিন কুল, তিন কুল মানে কি? অ্যাকচুয়ালি দাফা ছিল অনাথ। তার কে ছিল না? তার মা ছিল না, তার বাবা ছিল না, আর তার কে ছিল না? তার শ্বশুর ছিল না, অর্থাৎ তার মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল কেউ ছিল না। বলছে জানো কোথায় ছিল তার ঘরবাড়ি, কে ছিল তার বাবা মা? কিছুই জানে না দাফা। দাফার কাছে সব অজানা ছিল। এই দাফাকে একদিন ধরে এনেছিল কে জানো? রাস্তা থেকে ধরে এনেছিল ললিত। ললিত তাকে ধরে এনেছিল। ললিত তাকে রাস্তা থেকে ধরে এনে দাফাকে দেওয়া হলো গরু রাখালি, গরুকে দেখাশোনা করতে। এবারে ললিতের বাড়িতে দাফা আসলো। আসার পর দাফার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেল। কেমন? ললিতের বউকে দাফা মা বলে ডাকে। দাফা হয়ে গেল ললিতের একদম ছেলের মতো। তাহলে ললিতের সন্তানের মতো হয়ে গেল দাফা। ললিতের স্ত্রীকে সে কী বলে ডাকে? সে মা বলে ডাকে, সন্তানের মতো। দাফাকে সবাই হাবা গোবা বলেই জানতো। হাবা গোবা, বুদ্ধিশুদ্ধি নেই, চালাক চতুর নয়, জানতো। সেই দাফা এইবারে কি হলো? পড়তে শিখলো কার বাড়িতে এসে? শিখলো ললিতের বাড়িতে এসে। সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাতে হ্যান্ডবিল বিলি করা। তাহলে দেখো এখানে কিন্তু আবার একটু অন্য ছবি দেখাচ্ছেন। সে মানুষের মধ্যে সচেতন করে তোলার প্রয়াস করলো। আবার কি বলছে? চোঙা ফাঁকা সব কাজেই দাফার ডাক পড়ে। মানুষকে সে সচেতন করে। কি করে? সে ঝান্ডা ধরে, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে চাই। সে মানুষের মধ্যে সচেতন করার জন্য, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করার জন্য সজাগ হিসাবে সে হ্যান্ডবিল বিলি করতে থাকে। আস্তে আস্তে দাফার নাম ছড়িয়ে পড়ে। অথচ যে দাফাকে কেউ চিনত না, তবু তার খুব ইচ্ছে করে একবার সে শহরে যাবে। জানো, শহর, এই শহর। আমার বাংলা প্রবন্ধ গ্রন্থে শহরের আছে কলকাতা, কলকাতা বলে একটা প্রবন্ধ আছে। সেখানে শহরের দৃষ্টান্ত আমরা দেখব। নির্মমভাবে সেই শহরের উপর কিভাবে ওই পল্টনরা অত্যাচার চালিয়েছিল। জানো, তার একবার স্বাদ, সে কলকাতায় যাবে, আলো দেখবে, ট্রাম দেখবে। তারপরে শহরে নাকি খুব আলো, এখানে
সুভাষ মুখোপাধ্যায় একটু ব্যঙ্গ করেছেন। শহরে আলো, আলো তার দেখা হয়নি, জানো কি হয়েছিল জানো? দেখো, খুব ভালো। আমি একদিন তাকে রেখে কলকাতায় ফিরে আসলাম। তারপর তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি, কাটাকাটি হয়েছে। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা হলো, বিভেদ হলো, পূর্ববঙ্গ আলাদা হলো, কি অজান্তেই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে মারা গেছে দাফা। কি বিমর্ষ কাহিনী দেখো। দাফা দাফা গুলি লেগে মারা গেছে। ওই লুম্পেন শ্রেণীর মানুষ সাম্রাজ্যবাদী শক্তি কি করেছে? দাফার বুকে গুলি চালিয়েছে, দাফার বুকটাকে ছারখার করে দিয়েছে। দাফার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে, কলকাতায় যাওয়া তার হয়নি। দাফা মৃত্যুবরণ করেছে। এই দাফার কথা প্রসঙ্গে যেন মনে পড়ে কার কথা? মনে পড়ে, তোমাদেরই পাঠ্য আছে দেখবে, সৌম্যমিত্রের বিভাগ নাটকের একটা অংশ। সেখানে কি বলা হচ্ছে, যে মিছিল বেরিয়েছে, মিছিলের সামনে একটা ছেলে কি বলছে, চাল চাই, কাপড় চাই, অন্ন চাই। নিজের অধিকার সে কেড়ে নিতে চেয়েছিল, খাবার পাওয়ার আশায় সে আর্তনাদ করেছিল। তখনই কিন্তু পুলিশ তার বুকে গুলি করে বুকটাকে ছারখার করে দিয়েছে। এই কথা মনে পড়ে যাবে। বা এই দাফার মৃত্যু প্রসঙ্গে মনে পড়ে আর একজনের কথা, কলের কলকাতা প্রবন্ধে আছে, তার নাম কদম রসুল। সেও কি করেছিল? ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আর তার বুকে গুলি করেনি, গুলি লাগিয়েছিল কোথায় জানো? গুলি করেছিল তার পিঠের দিকে। ঠিক সেই অবস্থায় কদম রসুল পাঞ্জাবি পরে পেছনে হাত দিয়ে মেডিকেল কলেজে চলে যায়, এবং সে তীর্য কণ্ঠে কি ঘোষণা করে জানো তো? তীর্য কণ্ঠে সে ঘোষণা করে, গুলিটা আমার পেছনে লাগলো কেন, বুকে না লেগে। এই দাফা, এই কদম রসুল যেন আমাদের সমাজের একটা দামাল সন্তান। এরা যেন বিপ্লবী। এদের সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল বলেই, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন বলেই তাদেরই কথা তিনি এখানে তুলে ধরেছেন। কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি, জানো? অসম লড়াই তো, দাফা পারবে কেন? সে পারেনি, সে শেষে মারা যায়। জানো আরেকটা কথা কি জানো? দাফা কিন্তু মরতে চায়নি। আমি যে বললাম ওই যে কদম রসুলের কথা, ওই যে বললাম বিভাব নাটকের সেই ছেলেটির কথা, আর এই যে দাফা, এরা জানো এরা কিন্তু মরতে চায়নি, এরা বাঁচতে চেয়েছিল। কেমন করে বাঁচতে চেয়েছিল? মাথা নত করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল। সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা কিন্তু বশ্যতা স্বীকার করেনি। তারা চেয়েছিল নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে, আর সাম্রাজ্যবাদী শক্তি কী করেছিল? তাদের সেই অধিকার থেকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের জীবনকে নাশ করে দিয়েছিল। দাফা কী চেয়েছিল? দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। আমি মানুষ, তোমাদের বশ্যতা আমি স্বীকার করতে চাইনি। যখনই মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল, সেই বাঁচার স্বপ্নকেই ওই শোষক শ্রেণীর মানুষ, ওই ঔপনিবেশিক শক্তি, ওই সাম্রাজ্যবাদী শক্তি, সেই তার বাঁচার স্বপ্নকে ভেঙে খান খান করে দেয়। কলকাতায় যাওয়ার স্বপ্ন দেখার স্বপ্নই থেকে যায়, তার আর বাস্তবে পরিণত হয়নি। সুভাষ মুখোপাধ্যায় বলছেন, কি বলছেন দেখো, কি সুন্দর, কি সুন্দর বলো তো। দেখো বলছে, শহরে নাকি খুব আলো, এই আলো থেকে কি হবে? এ আলো তো দেখতে পারেনি, এ আলো গ্লানিময় আলো। যে আলো মানুষের স্বাধীনতা দিতে পারে না, যে আলো মানুষকে খাদ্য দিতে পারে না, যে আলো মানুষকে আর অন্ধকারে ঢুকিয়ে দেয়, সে আলো কিসের আলো? এটা একটা যেন সুভাষ মুখোপাধ্যায়ের ব্যঙ্গ করছেন, খুব আলো জানো। এখনও আমার কানে বাজছে সেই দাফার কথা। দাফাকে যেন তিনি অন্তর দিয়ে ভালোবেসেছিলেন, এখনও আমার কানে বাজছে জানো। শুধু কি দাফা, শুধু দাফা নয়, শুধু কি সেই পাহাড়তলি, সারা বাংলায় সেদিন এমন ছিল। কোথায় এমন ছিল দেখবো আমরা? চ্যাংমানের উপর অত্যাচার হয়েছে, গোরাচাঁদ মাস্টারের উপর অত্যাচার হয়েছে, কলের কলকাতার মানুষের উপর অত্যাচার হয়েছে, হাত বাড়া প্রবন্ধে 12-13 বছরের একটা মাজা পড়া ছেলে, তার উপর অত্যাচার হয়েছে। সে খাবার প্রার্থনা করেছে, শুধু দাফা নয়।
তখন কিন্তু বাংলায় হাজার দফা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমনি ছিল বাংলাদেশ, তখন ছিল অশান্তিতে পরিপূর্ণ ছিল। এক যে ছিল বাংলাদেশ, যা দেখেছি তা শুনেছি, আবার বলছে দেখো সেই ভূমিকাতে যা তিনি বলেছিলেন, আমি চোখে যা দেখেছি তাই শুনেছি, তাই নিয়ে আমার বাংলা। এই কাহিনী লেখার জন্য, এই প্রবন্ধগুলো লেখার জন্য তাকে প্রেরণা জুগিয়েছিল কে জানো? তার বন্ধু, তার নাম কি জানো? তার নাম দেবীপ্রসাদ। বলছে কি, বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমাসালে একটা পত্রিকার নাম জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এই লেখা তিনি লিখতেন না। তাহলে শেষের দিকে অর্থাৎ তিনি এই উক্তির মাধ্যমে যেন বন্ধু দেবীপ্রসাদকে একটু ধন্যবাদ দিতে চাইছেন। এ বই পড়ে লোকের ভালো লাগবে কিনা সে তারই বিচার করবে। হ্যাঁ, তোমরা বিচার করবে এই বই পড়ে কতটা তোমাদের ভালো লাগলো, কতটা খারাপ লাগলো। এইটা হচ্ছে আমার বাংলা নামাঙ্কিত প্রবন্ধের মুখবন্ধ বা ভূমিকা। এর পরের দিন আমরা এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ গারো পাহাড়ের নিচে আলোচনা করার চেষ্টা করব।